পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয় গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর তিনি যে অন্তর্যামী তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে পঞ্চানন সরকার, তারই ভক্ত শিষ্য। এই পঞ্চানন সরকার কিভাবে তার জীবনে শ্রী শ্রী ঠাকুরের অন্তর্যামিত্ব ধরা পেয়েছিলেন, আজকে সেই কাহিনী আলোচনা করছি। এই পঞ্চানন সরকার দীক্ষা নিয়েছিলেন অনন্ত মহারাজের কাছ থেকে, তবে একটি বিশেষ শর্তে তিনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিতে সক্ষম হয়েছিলেন। তো দীক্ষা নেওয়ার পর যথাবিধি ঠাকুরের নাম জপ ধ্যান এগুলো অনন্ত মহারাজের নির্দেশে তিনি করতেন। তার কিছুদিন পর অনন্ত মহারাজ হিমায়তপুরে ফিরে আসলেন। তো আসার সময় অনন্ত মহারাজ পঞ্চানন সরকারকে আহ্বান করে গিয়েছিলেন হিমায়তপুরে আসার জন্য। তখন কলকাতা থেকে যখন অনন্ত মহারাজ হিমায়তপুরে চলে আসলেন, আসার পর পঞ্চানন সরকারের মধ্যে একটা খালি খালি ভাব অনুভব হতে লাগলো। তখন তার কিছুই ভালো লাগতো না, ফাঁকা ফাঁকা লাগতো। তখন তিনি হিমায়তপুরে আসার জন্য সিদ্ধান্ত নিলেন। 1926 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি হিমায়তপুরে আসার জন্য সিদ্ধান্ত নিলেন। তো কুষ্টিয়া থেকে নৌকায় করে বাজিতপুর হয়ে সেখান থেকে হিমায়তপুরে আসতে হয়। তো আসার সময় কুষ্টিয়াতেই আরেক ভক্ত, ঠাকুরের আরেক ভক্ত অবিনাশচন্দ্র পালের সঙ্গে এই পঞ্চানন সরকারের দেখা হয়েছিল এবং তারা দুজনে মিলে নৌকায় উঠেছিলেন বাজিতপুরে। সেখান থেকে আসার সময় পথিমধ্যে প্রচণ্ড ঝড় উঠে গেছিল নদীর মাঝপথে, পদ্মা নদীতে নৌকায়। তো এই ঝড়ে, প্রচণ্ড ঝড়ে একেবারে মানে ধ্বংসাত্মক অবস্থা। তখন নৌকায় যে লোকজন ছিল সবাই উদ্ধার উদ্ধার করে চিৎকার করলেও নৌকায় ঠাকুরের এই দুইজন ভক্ত তারা কিন্তু শান্তভাবে ঠাকুরের নাম জপ করতে থাকলেন। আর পঞ্চাননের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় ছিল যে ঠাকুর আছেন, তিনি রক্ষা করবেন। তো নাম জপ করতে করতে এক সময় দেখা গেল যে নদীর চরের বুকে নৌকাটা উঠে গেল। উঠে যাওয়ার পরে তখন ঝড়টা থেমে যাওয়ার পর তারা বাজিতপুর হয়ে হিমায়তপুরে পৌঁছালো। তো তখন সন্ধ্যা হয়ে গেছিল। ঠাকুরের সাথে সেদিন কিন্তু আর দেখা করতে পারলেন না। তো তারপর দিন পঞ্চানন সরকার, তখনকার প্রাক্তন সেক্রেটারি সুশীল চন্দ্র, এই সুশীল চন্দ্র তাকে পরদিন সকালবেলা ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। তো ঠাকুর তখন আরেক ভক্ত প্রবর বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের বাসায় ছিলেন। তো সেইখানে তাদের বারান্দায় একটা চৌকিতে ঠাকুর শোয়া অবস্থায় এবং হাতে একটা পুঁথি নিয়ে ছিলেন। সেখানে গিয়ে পঞ্চানন সরকার ঠাকুরকে দেখলেন। তো দেখে তিনি আগে এক সময় জ্ঞানদার বাসায়, জ্ঞানদা নামে এক ভক্ত ছিল, তার বাসায় ঠাকুরের ফটো দেখেছিলেন। তো সেখানে তিনি ঠাকুরের উজ্জ্বল চেহারা দেখেছিলেন, খুব সুন্দর চেহারা দেখেছিলেন। আর বাস্তবে যখন ঠাকুরকে দেখছিলেন তখন তার মনে হচ্ছিল যে ঠাকুরের বাস্তব চেহারার সাথে তার অনেকটা মিল খাচ্ছিল না। সেই ফটোতে দেখা উজ্জ্বল ভাবটা তেমন ফুটে উঠছিল না। তো কেমন যেন একটু মানে চোখের কোণে রেখা রেখা ভাব দেখছিল। আর সেই মুহূর্তে ঠাকুর তার হাতে থাকা যে পুঁথিটা ছিল সেই পুঁথিটার একটা অমনি বলে উঠলেন যে বাহ, কবিতাটা তো বেশ সুন্দর, দূরে থেকে দেখা যায় ভালো, কাছে গেলে রেখা কালো কালো। তো এই কথাটা শুনি, কবিতার ছন্দটা শুনি পঞ্চানন সরকার স্তম্ভিত হয়ে গেলেন।
তার যে মনোভাবটা, সেই মনোভাবের সঙ্গে ঠাকুরের কবিতার ছন্দের হুবহু মিল হয়ে গেল। আর তখনই পঞ্চানন সরকার ভাবলেন, এ কি তাহলে অন্তর্যামিত্ব? তো এই স্তম্ভিত হয়ে পড়ায় তখন পঞ্চানন সরকারের এক সময় ঠাকুরকে যে প্রণাম করবে সেই কথাটাও তিনি কিন্তু ভুলে গিয়েছিলেন। তারপর মুহূর্তে তার মনে হলো যে এখানকার তাকে তো কেউ চিনে না, এখন চুপি চুপি সরে পড়ে গিয়ে পরে এসে ঠাকুরকে প্রণাম করবে। আর তখন ওই ঠাকুর তার দিকে যে তাকে দেখে ঠাকুর বললেন যে আপনি তো আগে প্রফেসরই করতেন, তাই না দাদা? তখন পঞ্চানন সরকার বললেন যে করতাম, ছেড়ে দিয়েছি। তখন এই পঞ্চানন সরকার এবং ঠাকুরের মধ্যে আলাপ আলোচনা চলতে লাগলো এবং আলোচনার শেষ পর্যায়ে পঞ্চানন সরকার ঠাকুরকে বললেন যে আমাকে দিয়ে এখন আর কী হবে। অমনি তখন ঠাকুর শোয়া থেকে উঠে বসে ধমকে সুরে তাকে বললেন যে আপনি নিজেই যদি নিজের জন্য এত ভাবতেন তাহলে আমি কিসের জন্য আছি। কিছুক্ষণ পর ঠাকুর সুশীলদাকে লক্ষ্য করে বললেন যে উদ্ধার করে মানুষ এতটা ব্যস্ত না হয়ে যদি একটু বিশ্বাস করত সুশীলদা, তাহলে উদ্ধার কিন্তু আপনি এসে হাজির হতো না চাইতেই। মানুষ সহজ অবস্থায় কিন্তু এই সহজ পথে পা বাড়াতে চায় না, অথচ ভীষণ ঝড়ে মাঝ নদীতে নৌকা যখন হাবুডুবু তখন কেমন যেন ক্লেশে বিশ্বাস করে ফেলে আর প্রাণপণে নাম জপ করতে থাকে। আর এই নামের ভেতরেই তো রয়েছেন নামী সুপ্তরূপে, স্বয়ং নামী সুপ্তরূপে এই নামের মধ্যেই তো রয়েছেন। এই বিশ্বাসের টানে তখন জেগে ওঠেন তিনি, সেই নামই জেগে ওঠেন। আর দেখতে দেখতে দেখা যায় মাছ দরিয়ায় একটা চোর উঠল এবং নৌকাটাকে সেই চোর তার বুকের উপর তুলে নিল। এমন তো কত দেখেছেন সুশীলদা, তাই না? তখন পঞ্চানন্দার দিকে রহস্য ভরা ইঙ্গিতে শ্রী ঠাকুর তাকিয়ে এই কথাগুলো পঞ্চানন্দার দিকে তাকিয়ে বলছিলেন সুশীলদাকে। আর এই কথা শোনার পর পঞ্চানন সরকার একেবারে বিস্মিত হলেন, হতবাক হলেন তিনি। তারপর তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন যে এই রাস্তার ঘটনা, এই ঘটনাটা তো এখনো কাউকে খুলে বলা হয়নি, তাহলে ঠাকুর বুঝলেন কি করে? আর তখন থেকে ঠাকুর যে অন্তর্যামী তার এই বিশ্বাসটা আরও ভালোভাবে গ্রথিত হয়ে উঠল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।